আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইনশাল্লাহ ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন সমাধান করতেছিলাম। আমাদের প্রথম পর্বটি তারা দেখে আসেন, অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন। আমরা দ্বিতীয় পর্বে 5 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথম পর্বে 1 থেকে 4 পর্যন্ত সমাধান করা হয়েছে। তো 5 নম্বরে প্যাজেস ন্যারেশন থাকে। তো একটা প্যাজেস ন্যারেশন যদি একদম সিম্পলি ওয়েতে আপনি সমাধান করাতে শিখতে চান, তাহলে আমাদের এই প্রসেসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো প্যাজেস ন্যারেশনে একজন বক্তার বক্তব্য দেওয়া থাকে। তো যেমন খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে ওয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন। সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে। আবার লেখা আছে ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? এই যে একটু লক্ষ্য করে দেখেন যে এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা থেকে নিয়ে শুরু করে এই ইনভার্টেড কমা পর্যন্ত এটাকে বলা একটা বক্তব্য। এবার এই বক্তব্যটা কে দিয়েছেন? সেইড দ্য টিচার অর্থাৎ শিক্ষক এই বক্তব্যটা দিয়েছেন। তখন শুনেছে কে? টু সুস্মিতাকে বললেন টিচার এই কথা। তাহলে টিচার বলছেন কথা, সুস্মিতা কথাটা শুনেছেন। তা আবার আই অ্যাম নট ইয়েট শিওর, আমি এখনও নিশ্চিত নই। হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ড অন মাই রেজাল্ট। বলতেছে আমি এখনও নিশ্চিত না আমি কি করব, কারণ সব কিছু আমার রেজাল্টের উপর নির্ভরশীল। তাহলে এখানে একটা বক্তব্য, বাট এই বক্তব্যটা কে দিয়েছে আসলে এখানে লেখা নেই, বাট আমরা জানি যে এটা সুস্মিতারই বক্তব্য হবে, কারণ টিচার তাকে জিজ্ঞেস করছে। এবার তারই পরিপ্রেক্ষিতে সুস্মিতা এই কথাটা বলছে। ইউ শুড হ্যাভ এ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। বলতে তোমার একটা পছন্দ থাকা উচিত, ইতিবাচক হও এবং আশাবাদী হও। তাহলে এটা কিন্তু বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা টিচারের কথা এটা কিন্তু। তো যাই হোক, একটা প্যাসেজ ন্যারেশনে কী থাকে? একটা বক্তব্য থাকে। তো চিনব কীভাবে আমি বক্তব্য? যে একটা ইনভার্টেড কমা থেকে নিয়ে শুরু করে আর একটা ইনভার্টেড কমা পর্যন্ত এর ভেতরে যে একটা সেন্টেন্স থাকে আর দুটা সেন্টেন্স থাকে, যে কয়টা সেন্টেন্স থাকবে এই সবগুলো মিলে হবে একটা বক্তব্য। তো আমাদের সমাধানের সবচেয়ে সহজ প্রসেসটা হইতেছে, তুমি পূর্বের যদি রুলসের কোনো এক্সপিরিয়েন্স তোমার নাও হয়ে থাকে, আলহামদুলিল্লাহ তুমি আমাদের ক্লাসটা দেখে দেখে সব বিষয়গুলো নিয়ম মুখস্থ না করেই তুমি সমাধান করতে পারবে। তাহলে দেখি শুরু করি ইনশাল্লাহ। তো আমাদের প্রথম কথা কি, যে একটা প্যাসেজ ন্যারেশন সমাধানের সময় তোমাকে সবার আগে স্পিকার লিখতে হবে। তাহলে আমরা প্রথম বক্তব্যে যদি আসি, যেটা এইখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত বক্তব্যটা ছিল, এই বক্তব্যটা কে দিয়েছে? যেন টিচার বক্তব্যটা দিয়েছে। তাহলে যিনি দিয়েছেন তার নামটা আগে লিখবো আমরা, দ্য টিচার। এবার একটা রিপোর্টিং ভার্ব সেট করতে হয়। তো কি রিপোর্টিং ভার্ব কীভাবে সেট করবে, বা রিপোর্টিং ভার্ব কোনটা হবে? দেখো, সেন্টেন্স যদি তোমার ইন্টারগেটিভ হয়, মানে যে এরকম প্রশ্নবোধক সেন্টেন্স যদি হয়, তাহলে রিপোর্টিং ভার্ব হইতেছে আস্কড। তোমরা ইনশাল্লাহ আমাদের এইখানে একটা রুলস আছে, দেখো তোমরা হয়তো রুলসটা দেখতে পাচ্ছ। এই রুলসটা অবশ্যই খাতাতে রাইট ডাউন করে রাখবা। এই রুলসটা যদি তোমার থাকে তাহলে নো টেনশন, আমি বলবো প্যাসেজ ন্যারেশনে। এটা 7 মার্ক 2023, 24, 25 যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য 7 মার্কের জন্য প্যাসেজ ন্যারেশন ছিল। তুমি রুলসটা ইনশাল্লাহ খাতায় একটু রাইট ডাউন করে রাখো, দেখবা যে প্যাসেজ ন্যারেশন আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে এই রুলসে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ইন্টারগেটিভ বক্তব্য যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে কী সেট করতে হয়? আস্ক। তো আমরা আস্ক নিলাম। এবার খেয়াল করে দেখো, আস্কডের পরে একটা টিক মার্ক দেওয়া আছে অবজেক্টের জায়গায়। তার মানে আস্কড এমন একটা ভার্ব যার পরে শ্রোতা বসাতে হয়। আমাদের শ্রোতা কে ছিল এখানে? সুস্মিতা কিন্তু কথাগুলো শুনতেছিল, তো আমরা লিখলাম সুস্মিতা। যেহেতু সুস্মিতা প্রপার নাউন, ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটাল বড় হাতের অক্ষর হবে। তাহলে টিচার আস্কড সুস্মিতা। এবার আমরা বক্তা নিয়েছি, রিপোর্টিং ভার্ব নিয়েছি, শ্রোতা নিয়েছি। এখন কি নেব? কনজাংশন। এবার তোমাদের ওই রুলসে খেয়াল করে দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে কিন্তু ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন লেখা হয়। কখন ইফ আর কখন ডাব্লিউএস কোশ্চেন? যে ইন্টারগেটিভ সেন্টেন্সে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলো আছে, সেই ইন্টারগেটিভ সেন্টেন্সে তুমি যে হোয়েন, হোয়ার, হাউ ব্যবহার করা হয়েছে ওইটাই ব্যবহার করবা। এরই নাম হইতেছে ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার। তো আমি হোয়ার ব্যবহার করলাম। এরপরে কি বলছে? কনজাংশনের পরে বক্তব্যের ভেতরে পার্সন পরিবর্তন। তাহলে আমার এই বক্তব্যটা কোন ভেতরের অংশ কোনটা? ওয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, ডু ইউ হ্যাভ এনি চয়েস। তাহলে এখানে প্রথম সেন্টেন্সে আসি। খেয়াল করে দেখো, এখানে লেখা আছে উইল ইউ। তো ইউটা কি কোন পার্সন? এটা পার্সন কোনটা? সেকেন্ড পার্সন। আচ্ছা, তো আমরা নিয়মে লিখে দিয়েছি তোমাদের, দেখো আমাদের নিয়মটা যে সেকেন্ড পার্সন শ্রোতা অনুযায়ী পরিবর্তন হয়, অবজেক্ট অনুযায়ী। তাহলে ইউটাকে তোমাকে শ্রোতা অনুযায়ী পরিবর্তন করলে সুস্মিতা অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর সুস্মিতার প্রোনাউন কি হবে? একজন স্ত্রীবাচক শব্দ, এটা হবে শি।
এবার টেন্স পরিবর্তন, টেন্সের নিয়ম পরিবর্তনের নিয়মটা খুবই সিম্পল। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করতে হবে। তো উইলকে বলা হয় ফিউচার ইন দ্য প্রেজেন্ট, এর পাস্ট ফর্ম হতেছে ফিউচার ইন দ্য পাস্ট হচ্ছে উড। এখন একটা কথা বলতে পারো, স্যার উইল তো আগে ছিল, ইউ তো পরে ছিল, কিন্তু আপনি কেন আগে হি লিখলেন পরে উইলের সমাধান করলেন? দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে আগে অক্সিলারি ভার্ব থাকবে, পরে সাবজেক্ট থাকবে। বাট তুমি যখন প্যাসেজ ন্যারেশনটা সমাধান করবা, তোমার আগে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, কারণ এটা অ্যাসার্টিভ ফরম্যাটে সমাধান করতে হয়। তো শি উড, এবার গেটকে কিন্তু চেঞ্জ করবো না, কারণ একটা সেন্টেন্সে প্রথম ভার্বটাই ফাইনাইট ভার্ব, এরপরে যে ভার্বগুলো পাওয়া যাবে এগুলো চেঞ্জ হবে না, কারণ এগুলো নন ফাইনাইট ভার্ব। শি উড গেট অ্যাডমিশন, আফটার ইউর, তাহলে ইউর সেকেন্ড পারসন সুস্মিতাকে বুঝাইছে। দেখো, খেয়াল করে দেখো, ইউ 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 ইউর কয় নাম্বার ফর্মে আছে? 3 নম্বর ফর্ম, ইউ ইউ ইউর। তো আমাকে নিতে হবে শি হার হার, 3 নম্বর ফর্মটা নিতে হবে, অর্থাৎ পজিটিভ ফর্ম। আফটার হার এইচএসসি এক্সামিনেশন। এ পর্যন্ত কিন্তু আমার বক্তব্য শেষ হয়ে গেছে এখানে। তো এখানে আবার দ্বিতীয় বক্তব্যটা একই ব্যক্তির, অর্থাৎ এটা টিচারেরই কথা। তো সেক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে জয়েন করতে পারি। অ্যান্ড দিয়ে জয়েন করার পরে আবারও ওই একই ফর্মুলা, বক্তা নিতে হবে, রিপোর্টিং ভার্ব নিতে হবে। আচ্ছা, এরপরে তোমাকে বক্তা রিপোর্টিং ভার্বের পরে তোমাকে নিতে হবে শ্রোতা বা লিসেনার নিতে হবে। শ্রোতা নেওয়ার পর কি করতে হবে? শ্রোতা নেওয়ার পরে দেখো কনজাংশন, বক্তব্যের ভেতরে পরিবর্তন। তো অ্যান দ্বারা যদি বাক্যটাকে জয়েন করা হয়, এখানে একটা সুবিধা হচ্ছে এই যে যখন তুমি অ্যান দ্বারা বাক্যটাকে জয়েন করবা, তোমার নতুন করে আর সাবজেক্ট লিখতে হবে না, নতুন করে তোমাকে আর সাবজেক্ট লিখতে হবে না, এই সুযোগটা তুমি পাবো আর কি। তো যাই হোক, আমি অ্যান দ্বারা জয়েন করছি, তাহলে অ্যান আস্কড, আবারও শ্রোতা বসাবো। এবার হার বসাইলাম আমি, কারণ একই সেন্টেন্সে বারবার না নিয়ে আসাই বেটার। অ্যান আস্কড হার, তাকে জিজ্ঞেস করলো। কনজাংশন কি বসাবো এখন? এই যে আমরা কিন্তু রিপোর্টিং ভার্ব নিচ্ছি, কনজাংশন নিচ্ছি, শ্রোতা নিচ্ছি, এখন কনজাংশন বসাবো। তো এখানে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদের রুলসগুলো তুমি দেখে থাকো, ইন্টারগেটিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে হয় ইফ বসে, না হয় ডাব্লিউএস কোশ্চেন বসে। তো আমাদের এখানে কিন্তু ডাব্লিউএস কোনো ওয়ার্ড নাই, হোয়েন, হোয়ার, হাউ এগুলা কিন্তু নাই। যদি না থাকে তাহলে তুমি ইফ বসাবা, ইফ। আচ্ছা, এবার কোনো সেন্টেন্স যদি ইন্টারগেটিভ সেন্টেন্স যদি ডু ডাজ ডিড দ্বারা শুরু হয়, তাহলে সুন্দর করে এটা বাদ দিয়ে হিসাব করবা। ডু ডাজ ডিড দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে ডু ডাজ ডিডের কোনো সমাধান করবা না, বাদ যাবে ওইটা। বাদ গিয়ে এবার ইউ আসে। ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে? সুস্মিতা। সেকেন্ড পারসন শ্রোতাকে ফলো করবে। সুস্মিতা স্ত্রীবাচক শব্দ, এখন কি হবে? সে। এবার ভার্বের পরিবর্তন করতে হবে। তো আমরা কি বলছিলাম? প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স, তাহলে হ্যাভ আছে, কি করবা? হ্যাড। হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। অ্যানি চয়েস। এই হইতেছে টিচারের বক্তব্যটা শেষ হইলো, মানে যেখানে টিচার বক্তা ছিল আর সুস্মিতা কি ছিল? শ্রোতা ছিল আমাদের। এবার আমরা দেখতেছি পরের বক্তব্য, আই অ্যাম নট ইয়েট শিওর, আমি এখনও নিশ্চিত না, হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে, বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, কারণ সব কিছু আমার রেজাল্টের উপর। এই কথাটা কিন্তু লেখা নাই যে সেট সুস্মিতা বলছে, বাট ভঙ্গিমা অনুযায়ী আমরা ধরতে পারতেছি কথাটা সুস্মিতার। তো আমরা জানি যে প্যাসেজ ন্যারেশন কেমন সাজাতে পারি, স্পিকার যদিও নাই তারপরে লিখতে হবে, স্পিকার কে হবে তাহলে? সুস্মিতা। তাহলে আমরা লিখলাম সুস্মিতা। কেমন ধরনের সেন্টেন্স? তার সেন্টেন্সের ধরনের উপরে তোমাকে রিপোর্টিং ভার্ব আর লিসেনার এটা নিতে হবে। কোন ধরনের সেন্টেন্স? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে আমাদের রুলসগুলো তুমি দেখতে পারো। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কী হবে? সেইড, টোল্ড এগুলো হবে। শ্রোতার প্রয়োজন এখানে নাই, কনজাংশন। তো ঠিক আছে, সুস্মিতা আমরা লিখলাম রিপ্লাইড। আচ্ছা, কনজাংশন বসাবো কি? দ্যাট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব, বক্তার পরে রিপোর্টিং ভার্ব কি বসানো যেতে পারে?
বক্তার পরে রিপোর্টিং ভার্ব, রিপ্লাইড বসানো যেতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন কি বসে? দ্যাট বসে। এবার আমরা কনজাংশন দিচ্ছি, বক্তব্যের ভেতরে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করবো? পারসন আর হলো টেন্স পরিবর্তন করবো। তাহলে আমরা দেখতেছি এখানে আই আছে, আই ফার্স্ট পারসন। এবার আমাদের রুলস দেখো তুমি, ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, তাহলে ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করলে সুস্মিতা। দেখো আগের বক্তব্যের সাবজেক্ট কিন্তু টিচার, কিন্তু দ্বিতীয় বক্তব্যের কথা বলতেছি আমরা। দ্বিতীয় বক্তব্যের স্পিকার বক্তা হইতেছে কি? সুস্মিতা। তাহলে প্রোনাউন কি হবে? শি, যেহেতু স্ত্রীবাচক শব্দ। শি। এম প্রেজেন্ট টেন্স পাস্ট করলে কি হবে? ওয়াজ, নট ইয়েট শিওর হোয়াট। আবারও আই আছে, শি হবে। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, শি। হ্যাভ টু আছে, হ্যাড টু হবে। ডুর কিন্তু চেঞ্জ করবো না, কেননা একটা ভার্ব চেঞ্জ হয়েছে, তো এটা ডু বিকজ এভরিথিং এবার ডিপেন্ডেন্ট করব কিন্তু, কারণ এই যে খেয়াল করে দেখো কনজাংশন যে আছে, এই যে বিকজটা কিন্তু আমাদের একটা কনজাংশন, আর কনজাংশনের পরে একটা সাবজেক্ট থাকে আর একটা ফাইনাইট ভার্ব থাকে, যে ভার্বের কি করতে হবে? পরিবর্তন করতে হবে তোমাকে। তাহলে ডিপেন্ড প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট করলে কি হবে? ডিপেন্ডেন্ট হয়ে যাবে কিন্তু, যদি তুমি পাস্ট টেন্স করে দাও এটা। তাহলে ডিপেন্ডেন্ট অন মাই রেজাল্ট। তো মাই লেখা আছে, কে মাই বলতেছে? সুস্মিতা বলতেছে আমার রেজাল্ট। তাহলে আমরা কি বলবো? তার রেজাল্ট, মানে হার রেজাল্ট। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করছে, হার রেজাল্ট। এই হইল তোমার সুস্মিতার সমাধান। এবার বলতে ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা পছন্দ থাকা উচিত। বি পজিটিভ, ইতিবাচক হও। অ্যান্ড অপটিমিস্টিক, আশাবাদী হও। এই যে ইনভার্টেড কমা থেকে নিয়ে শুরু করে এই ইনভার্টেড কমা পর্যন্ত কে বক্তব্য দিয়েছে? এটা কিন্তু টিচার বক্তব্য দিয়েছে, শিক্ষক এই কথাটা বললেন। তাহলে আমরা জানি এক ইনভার্টেড কমা থেকে নিয়ে শুরু করে আর এক ইনভার্টেড কমা পর্যন্ত বক্তব্য, আর প্রতিটা বক্তব্যে একজন বক্তা থাকে, কেউ কথাগুলো শুনতেছে, কিন্তু এখানে কোনোটাই দেওয়া নাই। বাট বাচনভঙ্গি, বক্তব্যের ধরন অনুযায়ী আমরা কিন্তু বুঝতে পারলাম যে এইটার বক্তা হচ্ছেন টিচার। তো আমাদের নিয়ম কি? সবার আগে বক্তা লিখবো আমরা, এই যে লিখলাম টিচার। তো এখানে দা টিচার ছিল, ঠিক আছে, আমি দা টিচার লিখলাম, দ্য টিচার। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স? এটাকে দেখতে হবে, কারণ সেন্টেন্সের ধরনের উপরে আমার নির্ভর করতেছে যে আমি রিপোর্টিং ভার্ব কি নেব। ইউ শুড হ্যাভ এ চয়েস। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? সেইড হয়, রিপ্লাইড হয়। আচ্ছা, কনজাংশন কি হয়? দ্যাট হয়। মনে রাখবা, সেইড, দ্যাট, রিপ্লাইড, দ্যাট মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউ সেকেন্ড পারসন কাকে ফলো করবে? সেকেন্ড পারসন শ্রোতাকে ফলো করে। টিচার যদি বক্তা হয়, শ্রোতাকে সুস্মিতা, তাহলে প্রোনাউন কি হবে? শি, শি। আচ্ছা, শুড, উড, কুড এগুলার চেঞ্জ হয় না, তাহলে শুড। আচ্ছা, হ্যাভ পরিবর্তন হবে না কিন্তু, এর অনেকে ভুল করবে এখানে গিয়ে, বলছে স্যার আগে হ্যাভকে হ্যাড করলেন, এখানে তো হ্যাভকে কিছু করলেন না। দেখো সাবজেক্টের সাথে এটা ছিল প্রথম ভার্ব, এটাই ফাইনাইট। এরপর দ্বিতীয় তৃতীয় যত ভার্বই আসুক না কেন, একটা সাবজেক্টের পরে প্রথম ভার্বটা, ওই সাবজেক্টের প্রথম ভার্বটা ফাইনাইট, এরপরের ভার্বগুলো নন ফাইনাইট। তোমাকে ফাইনাইট ভার্ব চেঞ্জ করতে হয়। আর আজকে যেহেতু উড, কুড, শুডের চেঞ্জ হয় না এখানে, সেই জন্য কিন্তু আমরা বাকিগুলোও চেঞ্জ করবো না, কারণ প্রথম ভার্বটা চেঞ্জ করলে করবো, না হলে বাকি কোনোটাই পরিবর্তন করবো না আমরা। তাহলে শি শুড হ্যাভ এ চয়েস। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা একই জনের যদি হয়, তাহলে অ্যান্ড দেয়া জয়েন করা যায়, যে অ্যান্ড নিলাম। অ্যান্ডের পরের বাক্যটা যদি ইম্পারেটিভ হয়, তাহলে আমাদের টোল্ড লেখা যায়, অ্যান্ড টোল্ডের পরে শ্রোতা দিতে হয়। তাহলে কথাটাকে বলছে টিচার বলছে, তাহলে শ্রোতাকে এখানে সুস্মিতা, প্রোনাউন কি হবে? হার। অ্যান্ড টোল্ড হার। তাহলে এখানে কি মিললো দেখো, অ্যান্ড দিছি, টোল্ড হলো রিপোর্টিং ভার্ব, হারটা হলো শ্রোতা। এখন কি দেওয়া লাগবে? কনজাংশন। ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন হয় টু। তুমি আমাদের নিয়মটা খেয়াল করে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন কি হবে? টু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন টু হবে কিন্তু এখানে। তাহলে দ্যাট শি শুড হ্যাভ এ চয়েস অ্যান্ড টোল্ড হার টু। তো এবার টুর পরে আমরা বক্তব্যের মধ্যে চলে যাব, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। খেয়াল রাখবা যে কনজাংশন টুর পরে ভার্বটা কিন্তু চেঞ্জ হয় না, অতএব বি লিখবো আমরা ছোট হাতের, পজিটিভ
বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। লেখাগুলো খুব বেশি ভালো হচ্ছে না, আশা করি যতটুকু বোঝা যাবে ইনশাল্লাহ উপকৃত হবা। তো যাই হোক, এই ছিল আমাদের 2023 সালে ঢাকা বোর্ডের প্যাসেজ ন্যারেশনের সমাধান। তো আমাদের যে বেসিক ফর্মুলাটা রয়েছে, ফর্মুলাটা একটু খেয়াল রাখবা তুমি ভালোভাবে, যে সবার আগে আমাদের কি লিখতে হবে, স্পিকার লিখতে হবে। সবার আগে আমাদের স্পিকার লিখতে হবে। স্পিকার লেখার পরে আমাদের রিপোর্টিং ভার্ব নিতে হবে। রিপোর্টিং ভার্ব নেব আমরা। রিপোর্টিং ভার্ব নেওয়ার পরে লিসেনার নিতে হবে, শ্রোতা নিতে হবে। তো শ্রোতা নেব, কনজাংশন, বক্তব্যের ভেতরে দুইটা জিনিস পরিবর্তন করতে হয়, পার্সন ও টেন্সের পরিবর্তন। তো ইনশাল্লাহ আশা করি প্যাসেজ ন্যারেশনটি বুঝে রাখেছি। এ পর্যায়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে মডিফায়ার চ্যাপ্টারটা নিয়ে, মডিফায়ার চ্যাপ্টারটা। তো মডিফায়ার নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো মডিফায়ার চ্যাপ্টারটা শুরু করার আগে মডিফায়ার নিয়ে দুই একটা কথা বলে রাখি। মডিফায়ার ইজ ইকুয়াল টু ইউজ অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তোমাকে বুঝতে হবে যে মডিফায়ার মানে হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার এবং অ্যাডভার্বের ব্যবহার। তো অ্যাডজেক্টিভ কী জিনিস? যে শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আর অ্যাডভার্ব কি? যে শব্দগুলো ভার্বের গতি, প্রকৃতি, অ্যাডজেক্টিভের ধরন ইত্যাদি বোঝাবে তাকে অ্যাডভার্ব বলা হয়। তো আমরা মডিফায়ার মানে হতেছে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, গুণবাচক শব্দ ব্যবহার করব, অথবা কোনো কাজের ধরনবাচক শব্দ, সময়, কারণ, স্থানবাচক শব্দগুলো ব্যবহার করবো এখানে গিয়ে। তো দেখো, ফার্স্ট বলা হচ্ছে ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। বলছে প্রি মডিফাই দ্য নাউন। যখন তোমাকে প্রি মডিফাই দ্য নাউন বলবে তখন বুঝবা তোমাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আর সেক্ষেত্রে তুমি সহজ অ্যাডজেক্টিভ পাওয়ার জন্য এই প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনকে জিজ্ঞাসা করবা যে ক্রিকেট ইজ কেমন নাউন, কেমন নাউন, কেমন গেম, কেমন গেম। কেমন দ্বারা প্রশ্ন করলে তুমি উত্তরটা পেয়ে যাবে। তাহলে ক্রিকেট কেমন গেম? আসলে ক্রিকেট একটা আন্তর্জাতিক গেম, আন্তর্জাতিক গেম। তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সার হবে কি? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। এরপর বলতেছে ইট ইজ নট আ গেম অফ, বলতেছে পজিটিভ, ইউজ পজিটিভ, পজিটিভ ব্যবহার করতে হবে তোমাকে টু প্রি মডিফাই দ্য নাউন। নাউন এই হচ্ছে কান্ট্রি, হচ্ছে নাউন। এবার পজিটিভ ব্যবহার করতে, যখন তোমাকে পজিটিভ ব্যবহার করতে বলবে তখন সাথে সাথে তুমি আমাদের সাবজেক্টিভ যে কিছু পজিটিভ ফর্ম আছে সেগুলো নামে ভাববা। যে স্পেশালি আওয়ার, আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ ব্যবহার করতে বললে আওয়ার শব্দটা ব্যবহার করা হয়। পজিটিভ চাইলে তুমি আওয়ার বসাইতে পারো আর কি। তো আওয়ার কেন পজিটিভ হচ্ছে? যেমন আয়ের পজিটিভ কি? মাই, উই, আওয়ার। এরপর হচ্ছে ইউ, ইউর, হি, হিজ, শি, হার, হ্যাঁ, দে, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। তো যখন তোমাকে পজিটিভ ফর্ম ইউজ করতে বলবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি আওয়ার বসাও দেখবা হয়ে গেছে। তুমি প্রয়োজন একটু অ্যানালাইজ করতে পারো। পজিটিভ চাইলে তুমি আওয়ার বসাইতে পারো আর কি। তাহলে ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা আসলে আমাদের দেশের খেলা নয়। এ ড্যাশ ম্যাচ, বলছে ইউজ এ নাউন, একটা নাউন ব্যবহার করতে হবে যেটা আবার অ্যাডজেক্টিভের কাজ করবে টু প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনকে পূর্বে বসায়। তাহলে এ কেমন ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিম, দুই দলের মধ্যে কেমন ম্যাচ হয়? তো অবশ্যই এটা ক্রিকেট ম্যাচ হয়, কারণ আমরা তো কথা বলতেছি ক্রিকেট নিয়ে। তাহলে ক্রিকেট শব্দটা নিজেই কিন্তু একটা নাউন। ক্রিকেট শব্দ কি? নিজেই একটা নাউন। তাহলে একটা নাউন যখন আর একটা নাউনের পূর্বে গুণের বসে গুণের কাজ করে তখন ওটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। তাহলে যে ক্রিকেট একটা আওয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট। এবার ডি নাম্বারটা দেখো। তাহলে নাউন অ্যাডজেক্টিভ চাইলে তোমরা একটা নাউন নিয়ে চিন্তা ভাবনা করবো আর কি। এ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। ইউজ এ ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি ব্যবহার করে তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে তোমরা ইজ ব্যবহার করবা। যে টিম শব্দটা যেহেতু এক বচনে আছে তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করতে বললে তোমরা ইচ ব্যবহার করতে পারো। ইচ, তখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবে ইচ। আর মেবি এটা শূন্যস্থানে শুরু ছিল, সেই হিসেবে এটা বড় হাতের করা যেতে পারে। বড় হাতের অক্ষর করলাম আমরা ইচ, যেহেতু এই শূন্যস্থান দ্বারা বাক্যটা শুরু। আচ্ছা, হ্যাঁ, ইচ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার, প্রত্যেক দলে 11 জন করে খেলোয়াড় থাকে। এই ক্রিকেট ফিল্ড মাস্ট বি, একটা ক্রিকেট মাঠকে অবশ্যই হতে হয়। প্রশ্ন হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন, নাউন হতেছে ফিল্ড, তাহলে কেমন ফিল্ড?
ক্রিকেট ফিল্ডটা কেমন ফিল্ড হতে হয়, তো আমরা ক্রিকেট ফিল্ড যদি বলি ওয়াইড, এটা প্রশস্ত হইতে হয়। তা আমরা যদি এটাকে বলি সার্কেল, এটা গোলাকৃতির হইতে হয়। তো এই শব্দগুলো দিলে কিন্তু ইনশাল্লাহ তোমার এটা হয়ে যাবে আর কি। এবার বলছে ইট রিকোয়ার্স টু উডেন ব্যাট, দুইটা কাঠের ব্যাট লাগে, বল, একটা বল লাগে, অ্যান্ড 2 সেট অফ স্টাম্প, 2 সেট কি লাগে, স্টাম্প ব্যবহার করতে হবে, 2 সেট স্টাম্প লাগে তোমার। আচ্ছা, এবার বলতেছে যে ইউজ এ নিউমেরাল অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ যখন চাবে তখন তুমি চিন্তা ভাবনা করবো 1 2 3 4 5 6 এগুলো নিয়ে, 1 2 3 4 5 6 এই শব্দগুলো নিয়ে তুমি চিন্তা ভাবনা করবে যখন তোমাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ চাবে, মানে সংখ্যাবাচক শব্দ বসাইতে হবে। তো আমরা দেখি কয়জন আম্পায়ার লাগে বলো তো দেখি, ক্রিকেট ম্যাচে আম্পায়ার্স সংখ্যা বসাতে হবে, এখানে কয়জন আম্পায়ার থাকে, 2 জন আম্পায়ার লাগে কিন্তু, এফ, তাহলে আমরা বসাবো 2। আচ্ছা, এরপর বলতেছে যে সামটাইম, মাঝে মাঝে থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়, থার্ড আম্পায়ার ইউজ এ ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হতেছে 2 + V1, ইনফিনিটিভ মানে কি বললাম যে একটা 2 নিবা প্লাস একটা V1 নিবা, মানে ভার্বের বেস ফর্ম নিতে হবে। প্রশ্ন হচ্ছে কোন V1 নিবা, কোন ভার্ব নিবা, সেটা এভাবে জিজ্ঞেস করবা। এই জায়গাটাতে দেখো যে সামটাইম এ থার্ড আম্পায়ার্স, sometimes a third umpire is required, প্রশ্ন করবা এইভাবে যে কি করতে প্রয়োজন হয়, একজন থার্ড আম্পায়ারের কি করতে প্রয়োজন হয়, অ্যান অ্যাকিউট কনফিউশন, একটা জটিল সমস্যাকে কি করতে থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়, তা আমরা বলবো যে রিসলভ। তাহলে রিসলভ, তাহলে উত্তরটা হবে কি, টু রিসলভ, অথবা তুমি শুধু সলভ ভাবতে পারো, শুধু সলভ বলতে পারো। আচ্ছা, তাহলে এইভাবে তুমি হচ্ছে ইনফিনিটিভ যখন চাবে, ইনফিনিটিভ মানে হচ্ছে 2+ ভার্বের V1 কিভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করো, এভাবে প্রশ্ন করবা। এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, প্রয়োজন হয় কি করতে, অ্যান অ্যাকিউট কনফিউশন, অ্যান অ্যাকিউট কনফিউশনকে কি করতে, জটিল দ্বন্দ্বটাকে কি করতে প্রয়োজন হয়, জটিল দ্বন্দ্বটাকে কি করতে প্রয়োজন হয়, তখন দেখবা যে একটা বাংলা অনুযায়ী তোমার ইংরেজিটা চলে আসতেছে, সলভ, রিসলভ ইত্যাদি। এছাড়া বলছে ইউজ আ পার্টিসিপল টু প্রিমোটিভ, পার্টিসিপল যখন বলবে তখন ভার্বের সাথে আইন দিয়ে তুমি চিন্তা ভাবনা করো, যখন দেখবে যে পার্টিসিপল নিয়ে কথা বলা হইতেছে, পার্টিসিপল, তখন তুমি কী লিখবা, পার্টিসিপল বললেই ভার্বের V1 না চিন্তা ভাবনা, ভার্বের সাথে V1-এর সাথে আইনজি নিয়ে চিন্তা ভাবনা করবা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ড্যাশ দ্য অপরচুনিটি, সুযোগ কি করে, সুযোগকে কি করে, কারণ যেহেতু ভার্ব আমরা কি করে দ্বারা প্রশ্ন করব, সুযোগ কি করে দ্য ব্যাটার হিট দ্য বল, তাহলে সুযোগ পেয়েই তো সেটাকে হিট করে। তো পাওয়ার ইংরেজি কি, গেট, পাওয়ার ইংরেজি কি, গেট। তো আমরা এই গেটের সাথে এখন কি করব, আইএনজি জয়েন করব, কেন, কারণ আমরা জানি যে যখনই পার্টিসিপল বলবে তখন ভার্বের সাথে আমরা আইএনজি ফর্মটা নেব, গেটিং। তাহলে গেটিং দ্য অপরচুনিটি, তাহলে সুযোগটি পেয়ে, দ্য ব্যাটার হিটস দ্য বল, বলে সে হিট করে অ্যাওয়ে এ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট। ইফ ইউজ অ্যান্ড বলতেছে ইউজ অ্যান্ড ইনডেফিনিট, তো ইনডেফিনিট প্রোনাউন যখন বলবে, ইনডেফিনিট প্রোনাউন বেশ কয়েকটা আছে, বাট তোমরা যখন ইনডেফিনিট প্রোনাউন বলে তখন খেয়াল রাখবা যে সিঙ্গুলার নাউন আছে নাকি পরে প্লুরাল নাউন আছে। তো সিঙ্গুলার নাউন নাকি প্লুরাল নাউন আছে, তো আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি ব্যাটার সিঙ্গুলার নাউন আছে, যদি দেখো সিঙ্গুলার নাউন আছে তাহলে অ্যানি শব্দটা বসাইতে পারো তুমি, অ্যানি, অ্যানি, আচ্ছা অ্যানি। তাহলে যখন ইনডেফিনিট প্রোনাউন চাবে তোমার কাছে তখন প্রোনাউন হিসেবে কি বসাতে পারবা, অ্যানি শব্দটা তুমি বসাই দিবে এখানে। বলতেছে ইফ অ্যানি ব্যাটার ইজ আউট, যদি কোনো একজন ব্যাটার আউট হয়ে যায়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, তার অবস্থানে চলে আসে, বোথ টিমস ট্রাই, প্রত্যেক দলই চেষ্টা করে। আবার বলতেছে ইউজ অ্যান অ্যাডভার্ব ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব হবে, একটা অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করতে হবে, আর ফ্রেজ মানে কি, একের অধিক শব্দ। তাহলে বোথ টিমস ট্রাই, উভয় দলই চেষ্টা করে কি করতে, টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট। তো যখনই অ্যাডভার্ব বলবে তখন এইভাবে প্রশ্ন করবা যে সবাই চেষ্টা করে, কিভাবে চেষ্টা করে, কিভাবে তারা প্রশ্ন করবা যে সবাই ট্রাই করে, কিভাবে ট্রাই করে, তা আমরা বলতে পারি যে হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল শব্দের অর্থ হচ্ছে কঠোরভাবে, হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল, অথবা হার্ট দিতে পারো, হার্ট এনাফ।
এটাকে বলতে হার্ড এনাফ, অথবা তুমি বলতে পারো হার্ট অ্যান্ড সোল, হার্ট এনাফ বলতে পারো, অথবা হার্ট অ্যান্ড সোল বলতে পারো, অথবা চিনে দিলাম হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল। কঠোরভাবে আন্তরিকতার সাথে তারা চেষ্টা করে। তো এই ছিল আমাদের মডিফায়ার সেকশনটা। আশা করি মডিফায়ার সম্পর্কে কিছু হলেও তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারতেছি। হতাশ হবে না ইনশাআল্লাহ, আরও একটু চেষ্টা করলে তুমি এ বিষয়ে আরও ভালো আইডিয়া করতে পারবে ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর। তোমাকে সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট যেটা উপযুক্ত হবে আর কি। ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থানে ব্ল্যাঙ্ক স্পেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজে কানেক্টর দ্বারা তোমাকে সেন্টেন্সগুলো ফিল আপ করতে হবে। মানে কানেক্টর কাকে বলে? তো কানেক্টর হচ্ছে এমন কিছু শব্দ বা ফ্রেজ বলবো আমরা, যা এক বাক্যের সাথে আরেক বাক্যের সঙ্গতি রক্ষা করে, এদেরকে কানেক্টর বলা হয়। তো এখন আমরা কিছু কানেক্টরের ইউজ দেখব, তার জন্য প্যাসেজটা পড়বো ইনশাল্লাহ। দেখা যাচ্ছে যে হ্যাপিনেস, সুখ ইজ আ রিলেটিভ টার্ম, এটা আপেক্ষিক বিষয়, মানে যেটা সবসময় একরকম থাকে না, পরিবর্তিত হয়। এটা রিলেটিভ টার্ম ড্যাশ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। তো তুমি খেয়াল করবা যে হ্যাপিনেস যে রিলেটিভ টার্ম, এর কারণটা কী ছিল? কারণ এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। এরকম কারণ বোঝায়, যদি কোনো কারণ বোঝায় তাহলে কারণ বোঝাতে অ্যাজ অথবা বিকজ। কারণ কী হয়েছে এখানে, যে হ্যাপিনেসটা যে রিলেটিভ টার্ম, এর কারণ হচ্ছে যে এটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপরে। এরপর বলতেছে ড্যাশ কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। এখানে ইনফ্যাক্ট হবে। তো ইনফ্যাক্ট কেন হবে আমরা বলতেছি, দাঁড়াও। ইনফ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে বস্তুত বা প্রকৃতপক্ষে কোনো সেন্টেন্সে অধিকতর গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে বাক্যের শুরুতে ইনফ্যাক্ট বসে। তাহলে এখানে আমরা দেখলাম হ্যাপিনেস সম্পর্কে বলা হয়েছে, আর হ্যাপিনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে যে কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। সন্তুষ্টি, আত্মতুষ্টি হচ্ছে সুখের মূল। তার এই লাইনটা কিন্তু সবচেয়ে বেশি হ্যাপিনেসের মূল কিটা নিয়ে কথা বলা হয়েছে, কি মানে মূলটা নিয়ে কথা বলা হয়েছে। এই জন্য সেন্টেন্সের শুরুতে কী ব্যবহার করতে হবে? ইনফ্যাক্ট ব্যবহার করতে হবে আর কি। এরপর সি নাম্বারটা খেয়াল করে দেখো, ড্যাশ কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। তাহলে এখানে কিন্তু কন্টেনমেন্টকে মূল বিষয় বলা হয়েছে, অথচ এখানে এসে বলা হয়েছে কন্টেনমেন্টও নাকি আবার ভ্যারি করে। তো এরকম যদি নতুন কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলা হয় তাহলে সেন্টেন্সের শুরুতে হাউ এভার বসানো হয়। তোমরা একটু খেয়াল করবা, হাউ এভার মানে হচ্ছে যাই হোক। তো অনেক সময় দেখবা যে স্পোকেনের সময় আমরা ফ্রেন্ডদের সাথে কথা বলতেছি, কথা বলার সময় আমরা চাচ্ছি যে না এই প্রসঙ্গ নিয়ে আর বলবো না বা কথা বলা ঠিক হবে না, তখন আমরা বলি আচ্ছা হ্যাঁ যাই হোক, এটা বাধ্যতা দেখে চলো আমরা কোথাও ঘুরতে যাই। তো এই যে যাই হোক, হাউএভার, এটা কখন ব্যবহার করি? যখন কোনো একটা প্রসঙ্গ পরিবর্তন করে নিয়ে আসতে হইতেছে। তাহলে কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস বলে এখন বলতেছে যে না যাই হোক, কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। এই কন্টেনমেন্টটা আবার এক পার্সন থেকে আরেক পার্সন কী করে? ভ্যারি করে, অর্থাৎ পরিবর্তন হয়ে থাকে। এবার বলতেছে ড্যাশ এ বেগার মে কন্টেন্টেড, একজন ভিক্ষুক সন্তুষ্ট থাকতে পারে উইথ অনলি 10 টাকা। এটা কিন্তু যে একটা কথা বলো না যে কন্টেনমেন্টটা ভ্যারিজ করে পার্সন টু পার্সন, কন্টেনমেন্টটা পার্সন টু পার্সন ভ্যারিজ করে, তাহলে তারই একটা উদাহরণ কিন্তু এইটা। তো যে কোনো উদাহরণ দিতে সেন্টেন্স কানেক্টর হিসেবে ফর এক্সাম্পল ব্যবহার করা যেতে পারে। ফর এক্সাম্পল শব্দের অর্থ উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল। তাহলে উদাহরণস্বরূপ একজন ভিক্ষুক মে বি কন্টেন্টে সন্তুষ্ট থাকতে পারে উইথ অনলি 10 টাকা, 10 টাকা নিয়ে। এ ওয়েলদি পারসন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা।
কিন্তু একজন সম্পদশালী মানুষ মেবি ডিসস্যাটিসফাই, অসন্তুষ্ট থাকতে পারে ইভেন আফটার, এমনকি যদি তার গেটিং 1 মিলিয়ন টাকা, 1 মিলিয়ন টাকা পাওয়ার পরে অসন্তুষ্ট থাকতে পারে। তাহলে একজন ভিক্ষুক যেখানে 10 টাকা নিয়ে খুশি, এই লোকটা এখন 1 মিলিয়ন টাকা নিয়েও কিনা খুশি না। তাহলে এটার বিপরীত এটা হলো কিনা? অবশ্যই এটার বিপরীত এটা হয়েছে। তো এরকম বিপরীত বোঝাতে সেন্টেন্সের শুরুতে অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করা হয়। আবার বলতেছি, অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি অথবা বাট ব্যবহার করতে পারো। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? বাট ব্যবহার করতে পারি, আমি ব্যবহার করতে পারি অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে, বা অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, এই শব্দগুলো তুমি ব্যবহার করতে পারো আর কি এখানে। আচ্ছা, এবার বলছে ড্যাশ ড্যাশ ইট ইজ সেড দ্যাট কন্টেনমেন্ট ব্রিং হ্যাপিনেস, ইট সেড দ্যাট কন্টেনমেন্ট, ইট সেড দ্যাট কন্টেনমেন্ট ব্রিং হ্যাপিনেস। তো এটা বলবো যে এই কারণেই আসলে কন্টেনমেন্টকে কী বলে, আত্মতুষ্টিকেই সুখ বলা হয়, যে এই কারণেই, এই জন্যই। তো এই জন্য ইংরেজি কী হবে? দেয়ার ফর। তো দেখবা আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি তখন কিন্তু আমরা অ্যাপ্লিকেশন অনেক কিছু লিখি, লেখার পর এখন বলতেছে যে এই জন্যই আমাকে একটা বিনা বেতন অধ্যয়নের সুযোগ দিতে হবে, এই জন্য আমাকে বিনা বেতন অধ্যয়নের সুযোগ দিতে হবে। তাহলে আমরা একটা ঘটনা পড়ার পরে যখন কোনো সিদ্ধান্তে আসতে নেই বা সারমর্ম বলতে নেই, তখন আমরা কি বলি যে এই ঘটনা বললাম, বলার এই জন্যই আমার এটা করা প্রয়োজন, এই জন্য আমার এটা করা প্রয়োজন। তো হ্যাপিনেস নিয়ে আমরা বললাম যে একজন ভিক্ষুক অল্প টাকা নিয়ে খুশি, বাট একজন ধনী মানুষ সে 1 মিলিয়ন টাকা পরেও সে কিন্তু সুখী না। এই জন্য আমরা বলবো যে এই জন্যেই ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে কন্টেনমেন্ট ব্রিং হ্যাপিনেস। এবার খেয়াল করে দেখো জি নাম্বারে তোমরা যখন সাবজেক্টের সাথে উই মাস্ট, উই শুড এরকম যখন সেন্টেন্সে পাওয়া, তার ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সো বসে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সো বসে। আচ্ছা, তাহলে সো তাই উই মাস্ট লার্ন, আমাদের অবশ্যই শিখতে হবে। তাহলে কী খেয়াল রাখবে, একটা শর্টকাট একটু মনে রাখবা, শূন্য স্থানে পরে যদি উই শুড, উই মাস্ট থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সো ব্যবহার করতে হয়। সো উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, মানে তাই আমাদের কি করতে হবে? শিখতে হবে সন্তুষ্ট থাকতে, হোয়াট উই হ্যাভ, যা আমাদের আছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকা শিখতে হবে আমাদেরকে। এরপরে বলতেছে যে ড্যাশ দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। তাহলে দিস লার্নিং বলতে কি, এই যে উই মাস্ট লার্নের কথা বলা হইতেছে, আর দিস লার্নিং, এই লার্নিংটা ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি, সুখে থাকার একটা সহজ উপায়। তাহলে এই লাইনটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ একটা তথ্য তুলে ধরছে। আর আমরা জানি এই অধিক গুরুত্বপূর্ণ তথ্য যদি তুলে ধরা হয় তাহলে সেখানে কী ব্যবহার করা হবে? ইনফ্যাক্ট ব্যবহার করা হবে, ইনফ্যাক্ট ব্যবহার করতে হবে। তা কীভাবে বুঝবো যে অধিক গুরুত্বপূর্ণ? দেখো এখানে শুধু বলছে আমাদের অবশ্যই শিখতে হবে, কিন্তু এখানে বলতেছে এই শেখাটাই আমাদের হ্যাপি করতে পারে। তার মানে তুমি হ্যাপি যত উপায় আছে, তবে সবচেয়ে ভালো উপায় হইতেছে আমাদের শিখতে হবে কীভাবে আত্মতুষ্ট থাকতে হয় আর কি। এরপরে এবার আই নাম্বার ড্যাশ উই মাস্ট, তাহলে আমরা এর আগে কি বলছি? উই মাস্ট, উই শুড যদি থাকে তাহলে তুমি সো বসাইতে পারো, তো সেই হিসেবে আই নাম্বার আমরা সো বসাতে পারি। বলতেছে কি, সো উই মাস্ট রিমেম্বার দ্যাট, অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবনটা কি সংক্ষিপ্ত। এবার বলতে ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং, ইন দিস শর্ট লাইফ, তো এই সংক্ষিপ্ত জীবনে আমরা কি করতে পারি না? সব কিছু পাইতে পারি না। তো আমরা প্রসঙ্গ যেহেতু আমাদের সংক্ষিপ্ত জীবন আর কি, সো ইন দিস শর্ট লাইফ
যে নম্বর বলতেছে যে ইন দিস শর্ট লাইফ, এই সংক্ষিপ্ত জীবনে উই ক্যান নট গেট এভরিথিং, আমরা সব কিছু পেতে পারি না। তো আমরা এখানে দেখো হাউএভার বসাতে পারি, যে হাউএভার মানে কি যাই হোক, যাই হোক। তো আমাদের বলা হলো জীবনটা আমাদের সংক্ষিপ্ত, যাই হোক এই সংক্ষিপ্ত জীবনে উই ক্যান নট, তো আমরা এখানে হাউএভার ব্যবহার করতে পারি। হাউএভার প্রসঙ্গ, নতুন প্রসঙ্গ নিয়ে আসতে, নতুন প্রসঙ্গ। হাউএভার যাই হোক ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং, আমরা সব কিছু পাইতে পারি না। কি ড্যাশ উই ওয়ান্ট, দ্যাট উই ওয়ান্ট, যে কে দ্যাট উই ওয়ান্ট, আমরা এই সংক্ষিপ্ত জীবনে সব কিছু পাইতে পারি না যা আমরা চাই। তো এখানে খেয়াল করে রাখো, যা শব্দের জন্য আমরা বলছি যে আমরা সব কিছু পাবো না, দ্যাট যা, উই ওয়ান্ট আমরা চাই। তো এখানে দ্যাট বসবে কনজাংশন হিসেবে দুইটা বাক্যকে জয়েন করার জন্য, আর যা বা যাহা অর্থে সাধারণত দ্যাট বা হুইজ ব্যবহার করতে হয়। উই ওয়ান্ট, এবার বলতেছে উই ওয়ান্ট এভরিথিং উই উইল। তো খেয়াল রাখবা, দেখবা যে কমার পরে যদি সাবজেক্টের সাথে উইল থাকে তাহলে অবশ্যই আগের শূন্যস্থান ইফ বসবে। আবার বলতেছি কমার পরে সাবজেক্টের সাথে যদি দেখো উইল আছে তাহলে নিশ্চিত আগের শূন্যস্থান কী বসবে, ইফ বসবে। তো এর নাম্বার হবে হইতেছে ইফ, এর নাম্বার ইফ। আচ্ছা, এবার বলতেছে ইফ উই ওয়ান্ট এভরিথিং, যদি আমরা সবই চাই, উই উইল নট গেট হ্যাপিনেস, আমরা সুখ কখনোই পাবো না, সুখ পাবো না। তবে কি পাবো, উই উইল গেট ফ্রাস্ট্রেটেড, আমরা বরং তো বিভ্রান্ত হব। তো যখন দেখবা যে এটা তো হয় না বরং ওইটা হয়, তো সেক্ষেত্রে রেদার ব্যবহার করতে হয়, রেদার ব্যবহার করতে হয়, রেদার রেদার। আচ্ছা, রেদার ব্যবহার করবা যখন দেখবা এটা তো হয় না বরং এটা হয়, এটা তো হয় না বরং এটা হয়। তো এরকম মিনিং দেওয়ার জন্য সেন্টেন্সে রেদার ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ইফ উই ওয়ান্ট এভরিথিং, যদি আমরা সব চাই, উই উইল নট গেট হ্যাপিনেস, আমরা সুখ পাবো না, বরং কী পাবো আমরা, বরং এই যে রেদার উই উইল গেট ফ্রাস্ট্রেটেড, আমরা বিভ্রান্ত হবে, অ্যান্ড উই উইল প্লাগ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস, আমরা দুঃখের পৃথিবীতে পড়ে থাকবো আর কি। তো এরপর বলতেছে ইট ইজ অলওয়েজ বেটার, ইট ইজ অলওয়েজ বেটার, সবসময় সঠিক যে, ভালো যে, টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে আমরা তাই নিয়ে সন্তুষ্ট হবো, দেন টু লিভ ইন ইন্টারনাল স্যাডনেস। তো আমাদের অভ্যন্তরীণ দুঃখ নিয়ে বেঁচে থাকার চাইতে বলতেছে আমাদের এটাই ভালো হবে যে আমাদের যা আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। তো এটার সর্বশেষ একটা মন্তব্য বা একটা তোমার অনুসিদ্ধান্ত, যেরকম অনুসিদ্ধান্ত মন্তব্য ফাইনালি একটা রেজাল্ট বলার সময় সাধারণত দেয়ার ফর ব্যবহার করি। দেয়ার ফর মানে অতএব। তো আমরা অতএব কখন ব্যবহার করি, যখন সব কিছু শেষে, তখন আমরা অতএব আমরা এখন একটু মীমাংসা হয়ে যায়। অথবা অ্যাপ্লিকেশন দেখবা তুমি লাস্টে দেখে লেখা আছে অতএব আমাকে এটা দিতে বাধিত করিবেন। তো এভাবে শেষে যদি কোনো মন্তব্য ধরনের কোনো লাইন লিখতে হয় তাহলে সেক্ষেত্রে দেয়ার ফর বা কনসিকুয়েন্টলি এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে, অথবা হেন্স এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। তো এই ছিল ইনশাল্লাহ আমাদের সেন্টেন্স কানেক্টর চ্যাপ্টারটা। যতটুকু আশা করি যে কিছুটা হলেও আগের চেয়ে হয়তো একটু ক্লিয়ার হয়েছে। তো এইভাবে যতটুকু বুঝে বুঝে ইনশাল্লাহ পড়তে পারো, যতটুকু সম্ভব হয় বুঝে পড়ার চেষ্টা করবা। ইনশাল্লাহ আশা করি যদি তুমি এভাবে বুঝে পড়তে পারো তাহলে মুখস্থও যদি কেউ করে এইভাবে তাহলে তারপরেও আলহামদুলিল্লাহ পরীক্ষার মধ্যে সে ভালো কিছু করতে পারবে। তো এরপরে যে সেকশনটা আছে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তো সিনোনিম অ্যান্টোনিম কীরকম জিনিস, সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে এখানে যে শব্দগুলো দেওয়া আছে শব্দের বিপরীত শব্দ তোমাকে দিতে হবে। যেমন গুড, অ্যান্টোনিম কী হবে, ব্যাড হবে। আচ্ছা, রাইটার মানে কি, লেখক। তো অথর মানেও কি, লেখক। স্পিকার, বক্তা। তো স্পিকারের সিনোনিম চেয়েছে এখানে। তো আমরা যদি স্পিকার সিনোনিম বলি তাহলে এটা অরেটর মানে হইতেছে বক্তা। এরপরে রিসাইটেশন মানে পড়া, তো রিডিং মানে পড়া। ইম্পসিবল বিপরীত হবে, অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ, অ্যান্টোনিম হবে কি পসিবল। লেজি অ্যান্টোনিম, লেজি অলস, অ্যান্টোনিম কি হবে অ্যাক্টিভ। এরপরে সাবসিডিয়ারি ভর্তুকি বা অপশনাল, তো এটার অ্যান্টোনিম কি হবে মেইন হবে, মেইনের অ্যান্টোনিম কি হবে সাবসিডিয়ারি, মেইন মানে প্রধান, তো আমি তো অপশনালও বলতে পারো এটা। এরপরে সিনসিয়ারিটি সিনোনিম চাইছে, তো সিনসিয়ারিটিতে ইন্টিগ্রিটি হয় আর কি এটা। এরপরে সিরিয়াসনেস, তো এটাকে গ্র্যাভিটি বলতে পারো, সিরিয়াসনেসকে গ্র্যাভিটি।
আর্নেস্টনেস বলতে পারো। এরপরে কনসিডারেশন, এটার বিপরীত শব্দ তুমি দিতে পারো ডিলিভারেশন। এরপরে কে নাম্বারে যে সিরিয়াস, অ্যান্টোনিম সিরিয়াস কেয়ারলেস বলতে পারো তুমি, বা কেয়ারফ্রি, আনওয়াইজ। পসিবল বিপরীত শব্দ তো ইম্পসিবল। এরপরে ইন্টেনশন, ইন্টেনশন তো সিনোনিম কী দিতে হবে, এইম দেওয়া যেতে পারে, ইন্টেনশন লক্ষ্য, এইম। এরপরে শাইন মানে সফলতা, তো সাকসিড মানে ওই রকম সফলতা। তো এইভাবে সিনোনিম অ্যান্টোনিম মানে, সিনোনিম মানে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ। তো এইভাবে সমার্থক বা বিপরীতার্থক শব্দগুলো তোমাকে দিতে হবে আর কি এখানে। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব এই প্রশ্নের পাংচুয়েশন মার্ক নিয়ে। পাংচুয়েশন মার্ক অর্থাৎ কোথায় কোন বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। হাউ ডেয়ার ইউ ওয়াক মি আপ, হাউ কোশ্চেন ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে বাক্যের শেষে কী বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে, কিন্তু এখানে কিন্তু এটা দেওয়া ছিল না, তো আমরা একটা প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে নিলাম। এবার আই এম সরি স্যার, আই ডিডেন্ট মিন টু ওয়াক ইউ, আই ওয়াজ জাস্ট প্লেইং। এবার খেয়াল রাখো আই এম, আই এবং এম এর সংক্ষিপ্ত ফর্ম। তো এরকম যদি লেখা থাকে যে হিজ, হি ইজ, এর সংক্ষিপ্ত ফর্ম কী হবে, হি অ্যাপোস্ট্রফি এস, এরকম বলে শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম বলে। তো আমাদের এখানে কি আই এম এর কন্ট্রাক্টেড, তো আই এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে, অনেকটা দেখতে কমার মতো, বাট এটা উপরে দিতে হয়। আই এম সরি স্যার, এই যে স্যার শব্দটা দেখতেছো, স্যার শব্দটা যদি থাকে তাহলে শেষের দিকে থাকে, তাহলে স্যারের আগে কমা বসাতে হয়। এবার একটা খেয়াল করে দেখে এখানে কয়টা বাক্য আছে, এটা কীভাবে বুঝবে একজন স্টুডেন্ট, যখন নতুন করে একটা সাবজেক্ট ভার্ব পাওয়া যাবে তখন বুঝবো যে বাক্যটা শেষ। তাহলে আই এম সরি স্যার বাক্যটা শেষ কেন, আয়ের এখানে নতুন সাবজেক্ট নতুন ভার্ব। আচ্ছা, এবার আই ডিড নট মিন টু ওয়াক ইউ, আমি আপনাকে জাগাতে চাই না, আবার নতুন করে সাবজেক্ট ভার্ব পাওয়া গেছে, তার মানে এখানে এসে বাক্যটা শেষ। তাহলে আই ওয়াজ জাস্ট প্লেয়িং, এই প্লেয়িংয়ের এখানে কিন্তু কোনো কিছু ছিল না, তো আমরা একটা ফুল স্টপ দিয়ে নিলাম। তাহলে আই অ্যাম সরি স্যার, আই অ্যাপোস্ট্রফি এম, কারণ সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। স্যারের আগে কমা বসে, নতুন করে সাবজেক্ট ভার্ব পাওয়া গেলে বাক্য শেষ, তাই কি দিয়েছি আমরা, ফুল স্টপ দিয়েছি। আবার নতুন করে সাবজেক্ট ভার্ব পাওয়া গেছে, তার মানে আগে বাক্য শেষ, আমরা ফুল স্টপ দিয়েছি, এবং এই বাক্য শেষেও আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। এবার আসলে পরের অংশটাকে, নাও আই এম গোয়িং টু কিল ইউ, নাও সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে কমা, এর মতো করে আই অ্যাপোস্ট্রফি এম হবে এখানে, সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্বের সংক্ষিপ্ত রূপ। গোয়িং টু কিল ইউ, আমি তোমাকে হত্যা করতে যাচ্ছি, এখানে ফুল স্টপ দেওয়া ছিল, তোমাকে আর দিতে হবে না। এবারে ওহ প্লিজ, ওহ সেন্টেন্সের শুরুতে ও থাকলে এরপরে কমা বসে। প্লিজের প্লিজ এবং স্যার সেন্টেন্সে আমরা আগে বলছিলাম স্যার যদি থাকে শেষের দিকে তাহলে তার আগে কী বসে, কমা বসে। তাহলে ওহ প্লিজ স্যার, ফুল স্টপ পড়ে গেছে। হ্যাভ মার্সি অন মি, হ্যাভ মার্সি অন মি, ওয়ান ডে আই ক্যান বি ইয়োর হেল্প। তো এখানে একটু খেয়াল করো, অন হ্যাভ মার্সি অন মি, আমার প্রতি দয়া করুন, এখানে কিন্তু একটা এক্সক্লেমেটরি বা এখানে কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হয়েছে, যা আমার প্রতি দয়া করুন, ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে তুমি ফুল স্টপ দিতে পারো। তো অনেক ক্ষেত্রে গল্পের প্রাসঙ্গিকতা অনুযায়ী হয়তো আশ্চর্যবোধক চিহ্ন চলে আসতে পারে, যে হ্যাভ মার্সি অন মি, এটা অনেক ভয়ের সাথে বলছে, অনেক অনুনয় বিনয়ের সাথে বলছে, সেই হিসেবে তোমার এক্সক্লেমেশন মার্ক চলে আসতে পারে। বাট নর্মালি তুমি ফুল স্টপ দিতে পারো ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ মূল ভার্ব দ্বারা বাক্যটা শুরু হলে সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। আর একবার যখন ফুল স্টপ পড়ে যাবে তখন ফার্স্ট লেটারটা কী হবে, ক্যাপিটাল বড় হাতের, অর্থাৎ অনের ওটা কী করতে হবে তোমাকে, বড় হাতের অক্ষর দিতে হবে। অন ডে কমা আই ক্যান বি ইয়োর হেল্প, আমি আপনার সাহায্যে আসতে পারি। হোয়াট রাবিশ, হোয়াট রাবিশ, আশ্চর্য হয়ে যখন কোনো কথা বলো, হোয়াট রাবিশ, তারপরে শুধু হোয়াট, ঠিক আছে, এরপরে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, হোয়াট রাবিশ, কারণ সে রেগে গিয়ে এই কথাটা বলছে, আরে ও একটা ছোটো প্রাণী, আমাকে কেমন হেল্প করবে, কারণ লায়ন আর মাউসের মধ্যে কথা হইতেছে। আর ইন্টারমিডিয়েটে কিন্তু তোমাদের সাধারণত ডায়লগ থেকেই পাংচুয়েশন মার্কটা সবচেয়ে বেশি আসে, খেয়াল রাখবে এটা। তাহলে হোয়াট রাবিশ আশ্চর্যবোধক চিহ্ন। হাউ ক্যান, কীভাবে, ক্যান পারে, এ লিটল মাউস হেল্প আ বিগ লায়ন, কীভাবে একটা ছোট ইঁদুর একটা বড় লায়নকে, সিংহকে সাহায্য করতে পারে। যেহেতু হাউ ক্যান কোশ্চেন ওয়ার্ড আছে, অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সেন্টেন্সের সাবজেক্ট আছে, তো এরকম প্যাটার্ন যে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব এবং শুরুতে কোশ্চেন ওয়ার্ড, তাহলে বাক্যের শেষে কী বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো এই ছিল আমাদের পাংচুয়েশন মার্ক। এরই মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা বোর্ড 2023 সালের যে প্রশ্নটা ছিল সম্পূর্ণ আলোচনা করেছি। প্রথম পার্টে 1 থেকে 4 পর্যন্ত আমাদের প্রশ্ন আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয় পার্টে আমরা 5, 6, 7, 8
এবং 9 পর্যন্ত আলোচনা করলাম। তো আশা করি যতটুকু আমাদের সাধ্য ছিল আমরা চেষ্টা করেছি ইজিলি তোমাদের কাছে এক্সপ্লেন করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং এরপরে আর কোন বোর্ড আলোচনা করলে তোমাদের সুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা। আমরাও চেষ্টা করব ধারাবাহিকভাবে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।